নিউজ গ্যালারি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি রেজওয়ান ফয়েজ। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে কথা বলি, বিশ্লেষণের চেষ্টা করি। আজকে আমাদের দুটো বিষয় আছে। আজকে আমরা গান শুনবো, সেই সঙ্গে আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, তার সঙ্গে আলাপও করব। আমাদের একটু পরিচয় করে দিই। আমার সঙ্গে আছেন শিল্পী ফারহান কবির শিফাত। আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। তার কাছ থেকে গান শুনবো এবং আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হয়েছেন অনলাইনে। আমাদের সঙ্গে আছেন কবি হাসান আল আবদুল্লাহ। হাসান আল আবদুল্লাহ, শুনতে পাচ্ছেন আমাকে? হাসান আল আবদুল্লাহকে শুনতে পাচ্ছেন আমাকে? হেডফোন নেই। জি, আমাদের সঙ্গে হাসান আল আবদুল্লাহ একটু পরে সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি থাকবেন আমাদের সঙ্গে। তার সঙ্গে আমরা আসলে বাংলা, যেহেতু বইমেলা চলছে, বইমেলা নিয়ে কথা বলবো, কবিতা নিয়ে কথা বলবো এবং সেই সঙ্গে গানও শুনবো। তো আমরা মনে হয় একটু অনুষ্ঠানটা গান দিয়ে শুরু করতে পারি নাকি? অবশ্যই। তাহলে আমরা প্রথমে শুরু করি ফারহান কবির শিফাত একটা গান দিয়ে। ভাষার মাস পেরিয়ে আমরা স্বাধীনতার মাসে প্রবেশ করলাম। তো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমি আমার নিজের লেখা এবং সুর করা গানটি আমি করছি। আশা করি সবার ভালো লাগবে। বিজয় পতাকা উড়িয়ে লাল সবুজে জয়গান, অবাক তাকিয়ে বিশ্ব আজ স্বাধীনতা অম্লান। বিজয় পতাকা উড়িয়ে লাল সবুজে জয়গান, অবাক তাকিয়ে বিশ্ব আজ স্বাধীনতা অম্লান। বাংলাদেশ আমার বাংলাদেশ, কত সংগ্রাম আর ত্যাগে পাওয়া প্রিয় বাংলাদেশ। বাংলাদেশ সবার বাংলাদেশ, মনে রেখে রক্ত ঋণ চলো আবার গড়ি দেশ। বাংলাদেশ আমার বাংলাদেশ, কত সংগ্রাম আর ত্যাগে পাওয়া প্রিয় বাংলাদেশ। বাংলাদেশ সবার বাংলাদেশ, মনে রেখে রক্ত ঋণ চলো আবার গড়ি দেশ। একুশের গৌরব গাথা, 26-এর স্বাধীনতা, 52 থেকে 71 ইতিহাস বলবে কথা। একুশের গৌরব গাথা, 26-এর স্বাধীনতা, 52 থেকে 71 ইতিহাস বলবে কথা। বাংলাদেশ আমার বাংলাদেশ, কত সংগ্রাম আর ত্যাগে পাওয়া প্রিয় বাংলাদেশ। বাংলাদেশ সবার বাংলাদেশ, মনে রেখে রক্ত ঋণ চলো আবার গড়ি দেশ। মাটি থেকে মহাকাশ যেন দিন বদলের আভাস, এগিয়ে যাওয়ার সেই পথে হোক বিজয় উল্লাস। মাটি থেকে মহাকাশ যেন দিন বদলের আভাস, এগিয়ে যাওয়ার সেই পথে হোক বিজয় উল্লাস। বাংলাদেশ আমার বাংলাদেশ, কত সংগ্রাম আর ত্যাগে পাওয়া প্রিয় বাংলাদেশ। বাংলাদেশ সবার বাংলাদেশ, মনে রেখে রক্ত ঋণ চলো আবার গড়ি দেশ। বাংলাদেশ আমার বাংলাদেশ,
কত সংগ্রাম আর ত্যাগে পাওয়া প্রিয় বাংলাদেশ, বাংলাদেশ সবার বাংলাদেশ, মনে রেখে রক্ত ঋণ চলো আবার গড়ি দেশ। চমৎকার চমৎকার, গানে গানে বাংলাদেশ গড়ার আহ্বান, এবং এই গানটা মনে হয় তরুণদের জন্য। অবশ্যই। সবাই মিলে বাংলাদেশ গড়ার আহ্বান। আমাদের সঙ্গে হাসান আল আব্দুল্লাহ আছেন, কবি। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমাদের অনুষ্ঠানে স্বাগত এবং কৃতজ্ঞতা, আপনি যুক্ত হয়েছেন আমার সঙ্গে। আপনি তো ঢাকাতেই আছেন। জি, অশেষ ধন্যবাদ। আমি ঢাকাতেই আছি 2 সপ্তাহ। 2 সপ্তাহ। এটি কি বইমেলা উপলক্ষে আসা? জি, বইমেলা উপলক্ষে। আচ্ছা, তাহলে একটু জানতে চাইবো আসলে এবারকার বইমেলা তো একটু আলাদা। যদি আজকে বলি, আজকে বইমেলা নিয়ে আলোচনা করার কারণ, যদি অন্য স্বাভাবিক সময় হতো তাহলে আজকে 28 তারিখ, আজকে বইমেলার শেষ দিন হতো। কিন্তু আজকে বইমেলার কেবল শুরু হলো, আমার মাঝখানে অবস্থা, আরও 17 দিন বইমেলা চলবে। সব কিছু মিলে এবারকার বইমেলার আয়োজন, আপনি গেছেন, সব কিছু মিলে পাঠকদের আশা কিংবা আগ্রহ সব কিছু মিলে কেমন লেগেছে? বইমেলা তো আসলে যেটা আমরা বলে থাকি প্রাণের মেলা। বিশ্বের নানা প্রান্ত থেকে লেখকরা ছুটে আসছেন এই মেলায়। আমিও যেমন এসেছি, আর বাংলাদেশের নানা প্রান্ত থেকে তো আসেনি। এবারকার বইমেলা একটু সন্দিহান ছিলাম আমরা যে বইমেলা হবে কি হবে না, কখন হবে। তারপরেও শেষ পর্যন্ত ফেব্রুয়ারির 15 তারিখ থেকে শুরু হয়েছে। আমরা সবাই আশা করছিলাম যে বইমেলাটি বাড়াবে, এবং সেই আশারই প্রতিফলন ঘটেছে। আজকে শেষ হয়নি। বঙ্গবন্ধুর জন্মদিন 17ই মার্চ বইমেলার শেষ দিন হবে। বইমেলাটি নানা দিক দিয়ে গুরুত্বপূর্ণ। এবারকার বইমেলা পুরো সরোয়ার্দী উদ্যান ছড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে আমাদের স্থান যে হাসান আল আব্দুল্লাহ, আপনার কাছে একটু জানতে চাইবে বইমেলা সম্পর্কে। এরই মধ্যে আমরা অনেক কিছু জানি, আপনার কাছে যেটা জানতে চাইবে, আপনি বলছিলেন যে বইমেলা উপলক্ষেই আপনি বিদেশ থেকে বাংলাদেশে এসেছেন। এই যে আমরা অনেক লেখককে দেখি এই বইমেলা উপলক্ষে বাংলাদেশে আসেন, এই যে বইমেলা অংশগ্রহণ করার একটা তাগিদ, অন্য সময় যখন বিদেশে থাকেন তখন বাংলাদেশ এবং বইমেলা দুটোকে কি কেমন মিস করেন? বাংলাদেশকে তো প্রচন্ড মিস করি, কারণ প্রতিটি লেখায় এই বাংলাদেশ উঠে আসে। যখন লিখতে বসি তখন বাংলাদেশের চিত্র ভেসে ওঠে। আর বইমেলায় ছুটে আসি প্রতি বছর। আহ প্রকাশকদের সাথে দেখা হয়, পাঠকদের সাথে দেখা হয়, দূর দূরান্ত থেকে যারা আসেন তাদের সাথে দেখা হয়, নিজের বই বের হয় নতুন বইয়ের ঘ্রাণ নেওয়ার জন্য। যেমন এবছর আমার কবিতা সমগ্র 2 বেরিয়েছে, এবং যেসব পাঠকের সাথে কখনো দেখা হয় না, যেমন ধরুন কুমিল্লা থেকে 17 বছরের একটি ছেলে এসছে আমার সাথে দেখা করার জন্য। একদিন বসে থেকেছে, পাইনি, পরদিন 3.5 ঘন্টা বসে থাকার পরে আমার খোঁজ পেয়েছে, কারণ তার কাছে আমার ফোন নাম্বার ছিল না। যে তার এবং আমার বই কিনেছে, তার অনেক অনেক প্রশ্ন বাংলা কবিতাকে নিয়ে, সেই রবীন্দ্রনাথ থেকে এইসব পাঠকদের দেখার জন্য, এদের সাথে মিশার জন্য, অন্য বন্ধুদের সাথে কথা বলার জন্য, এই যে সময়টা যে আপনাদের সবাইকে একসাথে দেখছি, এটি সত্যি অর্থেই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক লেখকের জন্য। কারণ এই যে ইন্টারাকশনের খুবই দরকার রয়েছে। ফলত বইমেলার সময়ে আমরা যারা বাইরে থাকি অধিকাংশই যদি প্রচন্ড ভাবে কাজে না থাকে, কাজের ব্যস্ততা না থাকে, তাহলে আমরা ছুটে আসার চেষ্টা করি। আচ্ছা, মানে এই যে পাঠকদের সঙ্গে একটু পাঠকদের সান্নিধ্যে আসা, এটাই সবচেয়ে বড় তাগিদ, তাহলে এটাই মিস করেন সব সময়? অফকোর্স, অবশ্যই নতুন বইয়ের ঘ্রাণ, এবং দেখুন এই সময় নতুন নতুন প্রকাশকের সাথেও কথা হয়। আচ্ছা, জি জি, 2-1 বছর কি বের হবে, কোন প্রকাশকের সাথে আমার কোন চুক্তি হবে, এই ঘটনাগুলিও কিন্তু ঘটছে এখন। আচ্ছা, বুঝতে পারছি। জি, আমার সঙ্গে নিশ্চয়ই হাসান আল আব্দুল্লাহ আপনি থাকবেন, আপনার সঙ্গে আরো কথা বলবো, কবিতা নিয়ে কথা বলবো। ফারহান কবির শিফাত, বইমেলা যাওয়া হয়েছে এবার? জি, বইমেলায় গিয়েছিলাম, খুবই সুন্দর পরিবেশ, এবং আসলে করোনা মহামারীর পেরিয়ে আমরা যে এত সুন্দরভাবে বইমেলা সবাই আসছে, সবার অংশগ্রহণ এবং সবার যে আড্ডা, একেবারে মানে বাংলাদেশ যেন সেই পুরানো আমেজটা আবার ফিরে পেয়েছে।
তারপরে স্বাস্থ্যবিধি মানার এটা একটু কম। এটা মানুষের এটা আছে এবং এটা নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যখন বাড়ানো হলো যে সেদিন একটু আক্ষেপ প্রকাশ করা হয়েছে যে একটু এখনো সবাই মানছেন না। নিশ্চয়ই সময় যত নিজের ভালোটা সবাই বুঝবেন এবং অবশ্যই, সাবধান অবশ্যই, হবেন। সেটাই। আমরা একটা গান শুনবো। হ্যাঁ, তো আমি আমাদের সাথে যুক্ত লেখকের যে তাড়না বা তাগিদ আমি অনুভব করলাম যে আসলে দেশের বাইরে থেকে দেশের প্রতি যে টান অনুভব করা, চলে আসা, দূর থেকে উড়ে আসা, আরও এই সময়ে নানা বিধি নিষেধ। তো এটা হয় যে অনেক বন্ধু থাকেন যে এটা হতে পারে একটা মুখ্য উদ্দেশ্য যে বইমেলাতেই আমরা সবাই একসাথে এক হই, যোগাযোগ করি। তো বন্ধুদের নিয়ে একটা গান করব। গানটি লিখেছেন বেলনুর এবং সুর করেছেন পার্থ বড়ুয়া, আমার খুব পছন্দের গান। তো আশা করি ভালো লাগবে। দেখা হবে বন্ধু কারণে আর অকারণে, দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে, দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায়, অস্থির পারগতায়। দেখা হবে বন্ধু কারণে আর অকারণে, দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে, দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায়, অস্থির পারগতায়। দেখা হবে বন্ধু নাটকীয় কোনো অভিনয় ভঙ্গিতে, ভালোবাসা শুভ্র ইঙ্গিতে। দেখা হবে বন্ধু নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়া সন্ধ্যায়, হিমেল হাওয়ায়। দেখা হবে বন্ধু কারণে আর অকারণে, দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে, দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায়, অস্থির পারগতায়। একটু হাসান আল আব্দুল্লাহ আপনার কাছে আসতে চাই। একটু কবিতা নিয়ে, যেহেতু কবি আপনি, আপনার কবিতা নিয়ে একটু জানতে চাইবো। বইমেলা প্রতি বছর সবসময় দেখি যে কবিতার বই সবচেয়ে বেশি বইমেলায় আসে।
আপনার কাছে কি মনে হয় যে যত বেশি এত কবিতার বই আসে, পাঠকরা কি সেভাবে কবিতার প্রতি আকৃষ্ট হচ্ছে? আমরা কতদিন আগেই একটা নিউজ করেছিলাম, সেখানে অনেক কবিতার আবৃত্তি শিল্পী যারা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে কবিতার আবৃত্তি কিন্তু দিনে দিনে একটু কমে যাচ্ছে, হয়তো কবিতার পাঠটা একটু হয়তো কমে যাচ্ছে, কিন্তু কবিতার বই কিন্তু অনেক বেশি আসছে বইমেলায়। মানে এই দুটো কিভাবে আমরা মেলাবো আসলে? আসলে আমি উত্তরটা এইভাবে দিই, ধন্যবাদ। শিল্পীর গান শুনতে শুনতে আমি তাল দিচ্ছিলাম, খুব ভালো আচ্ছা। লাগছিল। আমি আসলে পৃথিবীর নানা দেশের কবিদের সাথে কাজ করি গত প্রায় 30 বছর ধরে। আমি শব্দগুচ্ছ নামে একটি কবিতা পত্রিকা, বাইলিঙ্গুয়াল আন্তর্জাতিক কবিতা পত্রিকা সম্পাদনা করি। 24 বছর হলো, কিন্তু আমি তার আগে থেকে নানা দেশের কবিদের সাথে কাজ করছি। কবিতা সব দেশেই একটু বেশি লাগে, আচ্ছা। কারণ অনেকেই বলে থাকেন কবিতা তারুণ্যের উচ্ছ্বাস। তরুণ বয়সে প্রেম করেনি এমন আহ, আহ, ছেলে মেয়ে পাওয়া খুব কঠিন যে কোনো দেশেই। ফলে প্রেমিককে চিঠি লেখার সময় 2 কলম কবিতা লিখে দেওয়ার একটা রেয়াজ রয়েছে। ফলত এই যে কবিতা লেখার প্রক্রিয়া, অনেকেই মনে করেন ঠিক আছে আমি একটি বই বের করে ফেলি, যার ফলে দেখা যায় যে কবিতার বই অনেক বেশি বের হয়। এবং এই প্রক্রিয়ায় কিন্তু আমি যথেষ্ট আশাবাদী। আচ্ছা। ধরুন আমি 2 দিন আগে আরেকটা চ্যানেলে ইন্টারভিউয়ের সময় বলেছিলাম যে হাজার হাজার কবি কবিতা লিখছেন, তার মধ্যে 1-2 জন দাঁড়িয়ে যাবেন, এটাই স্বাভাবিক। এবং এই প্রক্রিয়ার মধ্যে যদি চলতে না থাকেন তাহলে ওই 1-2 জন দাঁড়াবেন। এবং দেখুন, অনেকেই বলে যে ফেসবুকে প্রচুর কবিতা লেখা হচ্ছে, কিছুই হচ্ছে না। কিন্তু আমি এই ফেসবুককে টার্গেট করে নতুন নতুন কবিদের তুলে আনি ওখান থেকে, আমি তার আচ্ছা। সাথে যোগাযোগ করি, দেখি যে কবি ভালো কবিতা লিখছে, আমি 2-3টি ভালো কবিতা তার পোস্ট দেখলাম, তখন তার সাথে যোগাযোগ করি, আপনার কিছু কবিতা আমাকে পাঠান, আমি পড়ে দেখি। আচ্ছা। এবং আমার প্রথম অনুবাদ পোলিশ কবিতায়, ভাষায় যে অনুবাদ হয়, পোলিশ এক ফেসবুক থেকে আমার একটি কবিতা পড়ে বলেন যে ইংরেজিতে তোমার একটি কবিতা পড়লাম, খুব ভালো লাগলো, এটি প্রায় 10 বছর আগের কথা, আচ্ছা। তুমি এই কবিতাটি পাঠাও, আমি অনুবাদ করব। এবং গত বছর পোলিশ ভাষায় আমার একটি বই বের হয়েছে পোল্যান্ড থেকে, এবং তার জন্য আমি একটি পুরস্কারও পেয়েছি, আন্তর্জাতিক পুরস্কার। আচ্ছা। অ্যাকচুয়ালি সোফার আমি পোল্যান্ড থেকে 2টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি, একটি 2016 সালে এবং গত বছর। তো আমি বলছি যে এই যে প্রক্রিয়া, যদি ধরুন বইমেলায় 1500 বই বের হয়, আমি তার মধ্যে 25টি বই সংগ্রহ করে পড়তে পারি, এটি একটি বিশাল ব্যাপার। ব্যাপার। বাদ দিলাম 25টি, আমি 5টি ভালো বই পাচ্ছি, তার মানে আগামী 10 বছরে আমি 50টি ভালো বই পাচ্ছি, কবিতার বই। চারটিখানি কথা নয় কিন্তু। অবশ্যই। একজন জীবনানন্দ কে উঠে আসতে কিন্তু বেশ অনেক বছর লেগেছে। একজন হুমায়ুন আজাদ একবার বলেছিলেন, ওনার আধুনিক কবিতা যে গ্রন্থটি উনি সম্পাদনা করেন, আধুনিক বাংলা কবিতা, ওটির সম্পাদকীয়তে লিখেছিলেন, একজন প্রধান কবি বা মেজর কবি পেতে বাংলা ভাষাকে শত শত বছর অপেক্ষা করতে হয়েছে, কিন্তু আমরা 30-এর দশকে 5 জন প্রধান কবি পেয়েছি। আচ্ছা। এই আমাদের বিংশ শতাব্দী কবিতার একটি অসামান্য স্বর্ণযুগ, এবং সেই যুগেরই এখন কন্টিনিউশন চলছে। দেখুন, বিংশ শতাব্দীর 30, 50 এবং আমি বলি 90, আমি 90-এর কবি। এই 3টি দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ দশক, কারণ কবিতার বাগ বদলেছে এই 3টি দশকে। ফলত এই কবিদের ছত্রছায়ায় যেসব কবিরা বেড়ে উঠছেন, তাদের সংখ্যাও কিন্তু প্রচুর। জি। এবং তাদের যে কাব্যবিন্যাস, আমি বলবো, অবশ্যই আমি কবিতার ছন্দ নামে একটি বই লিখেছি, আমি বলবো যে কবিতার কলকবজার দিকে যারা কবিতা লিখছেন, নতুন কবিদের বলবো কলকবজার দিকে একটু বেশি গুরুত্ব দিতে। কারণ আমি যদি এডিথ সিডিওল একটা কথা বলেছিলেন, ব্রিটিশ কবি, যে কবিতার কলকবজা না জেনে কেউ যদি কবিতা লিখতে আসে তাহলে সেটি হবে পণ্ডশ্রম। আচ্ছা। তো আমি একটি জিনিস করব, আমি ম্যাথের টিচার, আমি অ্যাকচুয়ালি নিউ ইয়র্কে ম্যাথ পড়াই। আমি যদি ম্যাথ না জানি, ম্যাথে যদি এমএ পাস না করি, ম্যাথে যদি আমার লাইসেন্স না থাকে, তাহলে তো আমি ম্যাথ পড়াতে পারবো না। ফলত
আজকে সেই স্বভাব কবির যুগ কিন্তু একেবারেই নেই। এখন পঠন পাঠনের যুগ। আপনি যত পড়বেন, উদাহরণ দিই, একটি মহাকাব্য লিখেছি মানুষ এবং মহাবিশ্ব নিয়ে। আমরা কিভাবে মহাবিশ্বের এই যে যে গ্রহ নক্ষত্র এবং আমাদের যে গ্যালাক্সি, শত শত গ্যালাক্সি আছে, এদের সাথে কিভাবে আমরা যুক্ত, এটি করতে আমার 12 বছর শুধু সায়েন্স পড়তে হয়েছে। আচ্ছা, স্টিফেন হকিন্সের এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বলছে যে বিগ ব্যাং দিয়ে শুরু হয়েছে, বিগ ট্রান্সে শেষ হবে। এবং একটা সময় স্টিফেন হকিন্স আবার বলছে যে কোনো শুরুও ছিল না, কোনো শেষও ছিল না। এগুলি জানতে হয়েছে আমার। আচ্ছা, বুঝতে পারছি। এবং থিওরি আছে, ট্রান্সফরমেশন থিওরি। স্টারগুলি জন্ম নেয়, বেড়ে ওঠে, হাইড্রোজেন এবং হিলিয়ামের মাধ্যমে এরা খাদ্য উৎপাদন করে, শক্তি উৎপাদন করে, বেঁচে থাকে এবং বড় হয়, এবং একটা সময়ে হোয়াইট ড্রপ হিসেবে মরে যায় এবং ঝুলে থাকে। দেখুন, এই যে শত শত কোটি কোটি বছর ধরে এই যে লাইফ সাইকেল, এই লাইফ সাইকেলের ফলে জীবনের উৎপত্তি হয়েছে। এটিকে বলে ট্রান্সফরমেশন থিওরি। তো আমি যে বইটি লিখেছি তার জন্য আমাকে এই পড়ালেখা করতে হয়েছে, জানতে হয়েছে। জানার বিকল্প নেই, জানার বিকল্প নেই। জি, একটা ভালো বইয়ের জন্য জানার বিকল্প নেই। আমরা এই বিষয়ে নিয়ে আরো কথা বলবো, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন হাসান আল আব্দুল্লাহ। আমরা একটা গান শুনি মনে হয়, অবশ্যই। গান শুনি তারপর আবার তার কাছে যাব। এখন শোনাচ্ছি আমার খুব পছন্দের শ্রদ্ধেয় বাপ্পা মজুমদার স্যারের লেখা, বাপ্পা মজুমদার স্যারের গান। এটা লিখেছেন শেখ রানা এবং সুর করেছেন বাপ্পা মজুমদার। এবং যিনি গান শুনছেন আমাদের তিনি আপনার গান পছন্দ করছেন বলছিলেন। অবশ্যই, ধন্যবাদ। তো যাই। আজ তোমার মন খারাপ তুমি অন্যমে বসে আছো, আকাশ পানে দৃষ্টি উদাস, আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। আজ তোমার মন খারাপ তুমি অন্যমনে বসে আছো, আকাশ পানে দৃষ্টি উদাস, আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। আজ তোমার চোখের কোণে যা দৃষ্টি অবিরাম কাঁদে, তোমার সাথে সাথে আমার পথে পথে। আজ তোমার চোখের কোণে যা দৃষ্টি অবিরাম কাঁদে, তোমার সাথে সাথে আমার পথে পথে। আমি তোমার জন্য এনে দেব রোদেলা শেখন, পাখিকে করে দেব তোমার আপনজন। পরি তুমি ভাসবে মেঘের ভাজে, পরি তুমি ভাসবে মেঘের ভাজে। আজ তোমার
জোছনা হারায় আলো প্রজাপতির ডানায় বিষাদ করে ভর যখন তখন বিষাদ করে ভর। আজ তোমার জোছনা হারায় আলো প্রজাপতির ডানায় বিষাদ করে ভর যখন তখন বিষাদ করে ভর। আমি তোমার জন্য এনে দেব অঝোর শ্রাবণ, আকাশ ছোঁয়া যাবে জোছনা। পরি তুমি ভাসবে মেঘের ভাঁজে, পরি তুমি ভাসবে মেঘের ভাঁজে। আজ তোমার মন খারাপ মেয়ে, তুমি অনমনে বসে আছো। আকাশ পানে দৃষ্টি উদাস, আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া। সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায়। চমৎকার চমৎকার, খুবই জনপ্রিয় গান এবং আমার ধারণা যারা যারা শুনেছেন বেশিরভাগ, আমি যেমন ঠোঁট মিলিয়েছি, বেশিরভাগ মানুষ হয়তো সে এই গানের সাথে ঠোঁট মিলিয়েছে। হাসান আল আব্দুল, আপনাকে জানতে চাইবো, এই যে গানটা শুনলাম এটা কিন্তু একটা কবিতা, তাই না? একটা সুন্দর একটা কবিতা যেখানে সুর দেওয়া হয়েছে, তারপর একটা গান হয়ে উঠেছে। অর্থাৎ একটা সুন্দর গানের জন্য, একটা ভালো গানের জন্য একটা ভালো একটা কবিতাও প্রয়োজন। এই যে ভালো কবিতার কথা আমরা বলছি, আমরা বইমেলার যদি আবার ফিরে যাই, যে আপনি বলছেন প্রচুর বই আসছে, অনেকে লিখছেন, একটা আশাবাদের ব্যাপার আছে। যারা তরুণ লেখক আছেন, যারা কবিতা লেখেন এবং যারা প্রত্যাশা করা হয়তো তার কবিতার একটা বই বেরোবে, কবিতাটা বই আকারে বেরোবে, লিখতে শুরু করেছেন যারা, তাদের জন্য কোনো পরামর্শ আছে আপনার, নাকি কবিতা আসলে পরামর্শ শুনে লেখা যায় না? আমি এই উত্তরটি দেওয়ার আগে একটু গান সম্পর্কে বলতে চাই। বাপ্পা মজুমদার আমার খুব প্রিয় শিল্পী এবং আমার সন্তান যে আমেরিকায় জন্মগ্রহণ করেছে তারও প্রিয় শিল্পী। এই গানটি বাপ্পার খুবই ভালো লেগেছে। আর আমি নিজে গান লিখেছি প্রায় 1100-র উপরে। কিছু গানে আমি নিজে সুরও করেছি। আচ্ছা, ফকির আলমগীরও আমার একটি গান গেয়েছেন। বাংলাদেশে, আমেরিকাতে এবং কলকাতায় বেশ কয়েকজন শিল্পী আমার গান করছেন। আমি অবশ্য গান গাওয়া বা গানে সুর দেওয়ার এই প্রক্রিয়ার ভিতরে অনেক পরে ঢুকেছি, কবিতায়। যাই হোক, আপনি যে প্রশ্নটি করেছেন, কবিতায় আসলে কাউকে কোনো পরামর্শ দেওয়া যায় কিনা, আমাকে যারা আমার একেবারে শুরুতে, লেখালেখির শুরুতে পরামর্শ দিয়েছেন, আমি তাদের পরামর্শ খুব যুক্তিসঙ্গতভাবে নিয়েছি। কিন্তু একজন বড় কবি হয়ে উঠবেন যিনি, তাকে কোনো পরামর্শ দেওয়া যায় না। তিনি কিভাবে লিখবেন, কেন লিখবেন, নতুন কি সৃষ্টি করবেন, এটি তাকেই নির্ধারণ করতে হবে। কিন্তু তারপরেও কিছু কথা থেকে যায়। যেমন একজন বুদ্ধদেব বসু যখন কবিতা পত্রিকা সম্পাদনা করতেন, সেখানে শামসুর রহমানের প্রথম লেখাটি ছাপা হলে, আল মাহমুদের বা শহীদ কাদের প্রথম লেখাটি ছাপা হলে, তারা মনে করেছিলেন যে তারা কবি হিসেবে প্রতিষ্ঠা পেয়ে গেছে। আসলেই তাই হয়েছিল। কেন সেটা হয়েছিল? কারণ বুদ্ধদেব বসু তার হাত দিয়ে একটি ভালো কবিতা ছাপতেন। তার মানে তারা তখন ভালো কবিতা ইতিমধ্যে লিখে ফেলেছে। এবং একজন কবি যখন একটি ভালো কবিতা লিখে ফেলেন, তারপরের প্রক্রিয়া তার ভালো কবিতা লেখার প্রক্রিয়া, যদি না কবি পঠন পাঠন থেকে দূরে সরে যান। আমাদের দেশে অবশ্য এই ঘটনাটি প্রায় ঘটে, যে প্রথম বইটি অনেক ভালো কিন্তু তারপরে আর কোনো ভালো বই পাওয়া যায়, এরকম অনেক কবির ক্ষেত্রেই ঘটে। তো একজন তরুণ কবিকে অন্তত 3টি বিষয়ে আমার মনে হয় লক্ষ্য রাখতে হবে, যেটি আমি লক্ষ্য রাখি। আজকে কবিতার জগতে প্রায় 35 বছর হাঁটার পরেও আমার
সমগ্র 1, 2 দুটো বের হয়ে যাওয়ার পরেও এটি আমার সমগ্র 1 এবং 2। আমি যেটা লক্ষ্য রাখি সেটি হলো আমার ভাষার প্রধান কবিরা কি লিখেছেন, আমার ভাষায় বর্তমানে কি লিখিত হচ্ছে, সারা পৃথিবীতে এই সময়ে কি লিখিত হচ্ছে, আচ্ছা, এবং সারা পৃথিবীতে এর আগে কবিতায় কি লেখা হয়েছে। এবং এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আমি বিশ্ব কবিতাও অনুবাদ করেছি বাংলায়। বিশ্ব কবিতা সংগ্রহ নামে মওলা ব্রাদার্স থেকে আমার একটি বই আছে। বদলার থেকে শুরু করে এ পর্যন্ত আমি 20 জন কবিকে, প্রণিধানযোগ্য 20 জন কবিকে অনুবাদ করেছি, যেটি তরুণ কবিদের সত্যি কাজে লাগার কথা। দ্বিতীয়ত, আমি বাংলা কবিতা অনুবাদ করেছি ইংরেজিতে, যেটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার জন্য, কন্টেম্পোরারি বাংলাদেশি পোয়েট্রি। এটি, হ্যাঁ, এটিও একটি তরুণ কবিকে কি সেটি জানতে হবে অনুবাদ কেমন হয়? নয়, একেবারেই নয়, কিন্তু ইংরেজিটা জানা দরকার। আচ্ছা, কারণ আমি বিশ্বের প্রধান কবিদের পড়েছি ইংরেজি ভাষায়, অন্য অন্য ভাষা আমি জানি না। বাংলা ভাষাটি জানি, ইংরেজি ভাষাটি কোনো রকমে শিখেছি। অন্তত এই যে বিশ্ব থেকে আহরণ করা, এই যে জানা, আবারও আমি যাচ্ছি জানার প্রক্রিয়ার ভিতর দিয়ে। জি, আপনি বলছিলেন যে অর্থাৎ আপনি যেটা বলছেন যে জানতে হবে, তরুণ কবিদের জানতে হবে, পড়তে হবে। জি জি, বুঝতে পারছি। ধন্যবাদ হাসান আল আবদুল্লাহ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা আসলে একদম শেষ সময়ে এসেছি। আপনি নিশ্চয়ই আরও সময় পেলে আপনার সাথে এটি নিয়ে আরও কথা হবে, নিশ্চয়ই অন্য কোনো অনুষ্ঠানে আপনার সাথে আবার আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে যাবেন না, আমরা গান শুনতে শুনতে বিদায় নেবো। আমাদের সঙ্গে ফারহান কবির সিফাত আছেন। আমরা আপনার গান শুনতে শুনতে অনুষ্ঠান থেকে বিদায় নেব। আপনি একটু রেডি করেন কোন গানটা আমরা শুনবো, আমি দর্শকদের কাছে বিদায় নেব। দর্শক, আমরা আজকে বিদায় নেব। আমরা যেমনটি বলছিলাম ফারহান কবির সিফাতের গান শুনতে শুনতে বিদায় নেব। তবে নিশ্চয়ই বইমেলা নিয়ে কথা বলছিলাম, এইবারকার বইমেলা কিন্তু একটা ইতিহাস তৈরি করতে যাচ্ছে। সবচেয়ে বড় বইমেলা হবে এবার, সময়ের দিক দিয়ে 31 দিনের বইমেলা হবে। নিশ্চয়ই বইমেলা যাবেন, যারা বইমেলা যাবেন একটি আহ্বান করব, অবশ্যই স্বাস্থ্যবিধিটা মেনে যাবেন। আমরা গান শুনতে শুনতে বিদায় নেব। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিউজের সঙ্গে থাকবেন। জি, ধন্যবাদ এটি নিউজকে এত সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আপনারা সবাই বাংলা গানের সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এখন গাইছি, গানটি লিখেছেন এস এম হেদায়েত, সুর করেছেন শ্রদ্ধা লাখি আখন স্যার এবং গেয়েছিলেন হ্যাপি আখন স্যার। তো আশা করি গানটা ভালো লাগবে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। ঝাউবনে হাওয়াগুলো খেলছে, সাঁওতালি মেয়েগুলো চলছে। লাল লাল শাড়িগুলো উড়ছে, তার সাথে মন মোর দুলছে। ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে। ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে।